দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায়, সঙ্গে আছে মাহফুজ মিশু। সংবিধান সংস্কার নাকি সংবিধান সংশোধন, দীর্ঘ প্রায় 2 বছর ধরে চলা সেই বিতর্কের আপাত অবসান হয়েছে আজকের জাতীয় সংসদে। সংবিধান সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে প্রধান করে 17 সদস্যের একটি কমিটি গঠনের চেষ্টা হয়েছে। তার ভিতরে বিরোধী দল থেকে 5 জন সদস্য আসার কথা, তারা সেখানে সদস্য দেবেন না জানিয়ে ওয়াকআউট করেছেন। তার মানে সংসদে যে গণভোট নিয়ে যে আলোচনা বা সম্ভাবনা ছিল সেটি শেষ হয়ে গেল কিনা, এবং সেক্ষেত্রে সংস্কারের যে উদ্যোগ বা প্রচেষ্টা ছিল সেটিও শেষ পর্যন্ত সে আলোচনার সমাপ্তি হলো কিনা, সেসব নিয়ে কথা বলবো আমরা। কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন ডক্টর নাহরিন নাই খান, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ডক্টর খান, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী এমপি, তিনি গাজীপুর 4 আসন থেকে জামাত ইসলামের পক্ষে নির্বাচিত এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরেরও সাবেক সভাপতি। সালাউদ্দিন আইয়ুবী এমপি, আপনাকেও স্বাগত। এবং আছেন সাংবাদিক জনাব আকবর হোসেন। আকবর ভাই, আপনাকেও স্বাগত। প্রফেসর নাহরিন নাই খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আমি একটু বরং আইয়ুবী ভাই আপনাকে দিয়ে শুরু করি, যেহেতু আপনি পার্লামেন্টে ছিলেন আজকে। সংস্কার নাকি সংশোধন, এই বিতর্কের আপনি কি মনে করেন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো? এবং আজকে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি যে অবস্থান নিল, সেই অবস্থান 12ই ফেব্রুয়ারির পর থেকেই সম্ভবত বিএনপির একই অবস্থান, মানে ভোটের পর থেকেই। হয়তো বাজেট, মিডল ইস্টের ক্রাইসিস, সেসব কারণে হয়তো এই ইস্যুগুলো আগে প্রাধান্য পায়নি। ফলে এইটাতে আপনারা ওয়াকআউট কেন করলেন? এবং সংবিধান যে সংস্কার হচ্ছে না, সেটি কি শপথের দিনই আপনার স্পষ্ট হয়ে যাননি যখন বিএনপির এমপিরা একটি শপথ নিয়েছিলেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ এবং দর্শকবৃন্দ। প্রথম কথা হলো, বিএনপির যে এই অবস্থান, এটা আমরা অনুমান করেছি কিনা। আমরা কিন্তু প্রথম দিনই, আপনারা খেয়াল করার কথা, প্রথম দিনই বিরোধী দল ওয়াকআউট করেছে। প্রথম দিনই ওয়াকআউট করতে হয়েছে। আমরা যখন শপথ নেওয়ার জন্য চিঠি আসলো আমাদের কাছে, আমরা কিন্তু সংসদ সদস্য হিসেবে 2টা চিঠি পেয়েছি। 2টা চিঠিতে এটা আমাদের জন্য মানে ক্লিয়ার হয়ে গিয়েছিল যে আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছি এবং একই সাথে হলো সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছি। আমরা যখন জানলাম যে আমাদের শপথ অনুষ্ঠান আলাদা হচ্ছে, প্রথম জানতাম হলো একই সময়, কারণ চিঠি দেওয়া হয়েছে, চিঠিতে টাইম দেওয়া হয়েছিল একই। তো যে আলাদা হচ্ছে, তখন আমরা খোঁজার চেষ্টা করলাম কেন আলাদা হচ্ছে। তখন জানতে পারলাম যে সরকার দল আলাদা করতে চাচ্ছে এবং সরকার দল সম্ভবত সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নিচ্ছে না। সকাল 11টা নাগাদ আমরা এটা কনফার্ম হলাম যে তারা আসলে শপথ নেয়নি। তখনই আসলে বোঝা গেছে যে তাদের জনগণের সাথে প্রতারণার চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়েছে। তারা জনগণের রায়কে মানবে না এবং জনগণের সিদ্ধান্তে আলোকে যে কাজটা করার কথা সেটা করবে না। দেখুন, এই সংসদের 2টা প্যাটার্ন হওয়ার কথা, 2টা পরিচয় হওয়ার কথা। প্রথম পরিচয় হলো তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন, তারা শপথ গ্রহণ করবেন, তাদের 180 দিনের একটা মেয়াদ থাকবে। মূল পরিচয় থাকবে দেশে বিদ্যমান যেই পরিবেশের কারণে, যেই কাজগুলোর কারণে, যে বিধানগুলোর কারণে, আইনগত দুর্বলতাগুলোর কারণে গত সময়ে ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, এই কাঠামোটাকে পরিবর্তন করে এই কাঠামোকে চলমান প্রায় 1.5 বছর ধরে ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেটাকে কার্যে রূপান্তরিত করা, কার্যকর করা, এটা ছিল ওই সংস্কার পরিষদের কাজ। এই 180 দিনের মধ্যে এই কাজটি করার পর তারপরে এখন আমরা যা দেখছি সেই কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রথমেই তারা দেশবাসীকে একটা, আমি বলবো, ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, প্রতারণা করে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এখানে মানে সবার কাছে এই জিনিসটাই আশ্চর্য লাগে। বিএনপি গত 17 বছর যে 31 দফা জনগণকে শোনানোর চেষ্টা করেছে, এই 31 দফার তাদের মূল 17 বছর ছিল না, 21 দফা 2023 সালে 31 দফা তারা ঘোষণা করেছে যে এটা 31 দফা। কিন্তু এই কথাগুলো 17 বছর যাবে বলে আসতেছে যে দেশের এই পরিবর্তনগুলো আসা দরকার। এই যে কথাগুলো বলে আসতেছে, 23 সালে 31 দফা হলো, ধরেন 31 দফা তাদের সেই
মানে মূল স্লোগানটাই ছিল রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা, তাদের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা। এবং এইটার প্রথম 1 নাম্বার যে বিষয়টা সেখানে আলোচনা ছিল সেটা ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন। তাদের 31 দফার প্রথম কাজ তারা বলেছিল যে সংবিধান কি করা হবে, সংস্কার করা হবে। এবং বিএনপির এই সংস্কারের কথা ধরেই জনগণ বিশ্বাস করেছে দেশে একটা সংস্কার হবে। এবং বিএনপির নেতৃত্বে আমি বলবো সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে ঐক্যমত কমিশন হয়েছে, পর্যাপ্ত আলোচনা হয়েছে, মোটামুটি একটা মানে বেস ডিসিশন যেটা হওয়া দরকার সেটা হয়েছে, তার ভিত্তিতে গণভোট হয়েছে এবং গণভোটেও এই সংস্কারের পক্ষে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে। এবং 68.6% মানুষ রায় দেওয়ার মধ্য দিয়ে বিএনপি সহ এই আমি মনে করি বর্তমান সংসদকে এই সুযোগ করে দিয়েছে দেশে একটা আমূল পরিবর্তন হওয়ার। কিন্তু এটার মুখে তালা লাগিয়েছে হলো বিএনপি। একটু থামাই, ডক্টর নাহির নাহিদ খান গুরুতর অভিযোগ এমপি সাহেব করলেন যে বিএনপি তার নিজের যে ইশতেহার, নিজের যে 31 দফা, তার প্রথম দফার সঙ্গে সেই কথাটিও রাখলো না। যদিও পার্লামেন্টের শুরু থেকে বিএনপির সম্ভবত এই অবস্থান, এবং যখন সালাউদ্দিন সাহেব যিনি এই কমিটির প্রধান হলেন তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন যে কেন তারা জুলাই সনদে সই করেছিলেন, নির্বাচন হবে কিনা এরকম একটা ভয় ছিল বিএনপির মতো বড় দলের, ফলে এটাই প্রত্যাশিত ছিল। তার মানে এই সংবিধান সংস্কারের যে সমস্ত কথাবার্তা বিএনপি নির্বাচনের আগে বলেছে সেগুলোকে আসলে তাহলে কেবলই নির্বাচনী কৌশল হিসেবে বিবেচনা করতে হবে। অ্যাকচুয়ালি যে কথাটি আপনি বলছেন যে মানে আমার এমপি সাহেব যেটি বললেন যে প্রতারণা বা এগুলো, কিন্তু আমি না আসলে আজকে যে প্রসঙ্গে আপনি কথা বলছেন তার আগে একটা প্রশ্ন করতে চাই, সংবিধান কার জন্য? সংবিধান তো বাংলাদেশের জন্য, তাই না? আপনি যখন একটা সংসদে বসেন তাকে কি বলা হয়? মহান জাতীয় সংসদ, তাই না? তার মানে এটার পেছনে বাংলাদেশ আছে। আমি যদি আইয়ুবী ভাইকে প্রশ্নটা একটু অন্য জায়গায় করি, যে পাকিস্তানের ৭৫তম দিবস পালন উপলক্ষে উনার ছাত্র উইংয়ের শিবিরের নেতা যখন পাকিস্তানে গেলেন তখন মুক্তি বাহিনীকে যখন গুন্ডা বলা হলো এবং আল বদরের যে প্রশংসাবাণী করা হলো, জামাতে ইসলামীর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট কি আপনি দেখেছেন এটার বিরুদ্ধে? তারা উদযাপন করেছেন এবং অনেককে আমি দেখেছি এই ভিডিওটি শেয়ার করতে। এখন বলবেন যে জামাতে ইসলামীর সাথে শিবিরের কোনো সম্পর্ক নাই, তারা এই কথাগুলোই বলেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সেই জায়গায়, এত যে আপনি সংবিধান সংস্কারের কথা বলছেন, এত কিছু বলছেন, যখন বাংলাদেশ যার মাধ্যমে তৈরি হয়েছে ৭১, যে মুক্তিযোদ্ধাদেরকে গুন্ডা বলা হলো মাত্র কয়েকদিন আগে এবং তার দলের ছাত্র উইংয়ের নেতাকে সেভাবে করে অভ্যর্থনা জানানো হলো, সেই গানটিকে শেয়ার করা হলো, আইয়ুবী ভাইয়ের দল সেটি কি কোনো প্রতিবাদ করেছেন? আমি মনে করি যে সেটির যদি কোনো প্রতিবাদ জামাতে ইসলামী না করে থাকে তাহলে আমি মনে করি না যে বাংলাদেশে যত জুলাই সনদ বলেন আর যাই বলেন সেটার কোনো একটির পক্ষে কথা বলার এখতিয়ার জামাতে ইসলামী রাখে। এটা আমার প্রথম স্ট্যান্ড। আর তারপরে যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে যে যখনই আপনি জুলাই নিয়ে কথা হয়, বিএনপি কি নোট অফ ডিসেন্ট দেয় নাই গণভোট নিয়ে? বিএনপি তো তার প্রত্যেকটি জায়গাতেই যে স্ট্যান্ডে ছিল সেই স্ট্যান্ডেই আছে। আবার বিএনপি গণভোটের হ্যাঁ পক্ষে ভোটও চেয়েছে। হ্যাঁ, ভোট চেয়েছে, বিএনপি হ্যাঁ পক্ষে ভোট চেয়েছে এবং সেই বয়ানটাও কিন্তু সিমালটেনিয়াসলি জারি ছিল যে বিএনপির একটি নোট অফ ডিসেন্ট আছে। এবং আপনি যে কথাটি বললেন যে ইলেকশনের জন্য বিএনপিটি করেছে, এটা সালাউদ্দিন সাহেব বলেছে, কথাটা কি ভুল? বাংলাদেশে আপনি জানেন বহু টকশো আমরা করেছি, ইলেকশনের আগের রাতেও আপনার এখানে এসেছি, তখন পর্যন্তও কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন ছিল ইলেকশন কি কালকে হচ্ছে? যে সিস্টেম তৈরি করা হয়েছিল এবং একটি পার্টিকুলার দল যখন ফেসবুকে একদম সংসদ গঠনই করে ফেললো, দেশ সরকার গঠনই করে ফেললো, সেরকম একটি জায়গায় কত প্রতারণা, কত কিছু আমরা দেখেছি। দেখেন আজকে সালাউদ্দিন আইয়ুবী ভাই খুব শপথের কথা বলছেন। আমরা কি এই সংসদের প্রথম দিন দেখি নাই যে জামাতে ইসলামী এসে বলেছেন যে আমরা শপথ নিব না? বলেছেন তো, তার 1 ঘন্টার পরে জামাতে ইসলামের মতামত বদলে যায়নি, গিয়েছে তো। কিন্তু বিএনপি তো ওই সময় প্রথম থেকে এটা বলেছে, সকালবেলায় বলেছে যে আমরা নিব না। তার মানে যে দলটির আদর্শ, মতাদর্শ এবং ডিসিশন প্রতি ঘন্টায় পরিবর্তিত হয়, আমি মনে করি আজকে যে ওয়াকআউটটি হয়েছে সেটিও আসলে তাদের একটি ক্ষণিকের কোনো বিষয়, এটিও পরিবর্তন হবে। আর সংস্কার নাকি আপনার সংশোধন, এটা নিয়ে তো বিতর্ক। আমি একটা কথা বলতে চাই যে বিএনপি
এই মুহূর্তে একমাত্র দল যে দলটি জুলাই নিয়ে প্রতারণা করবে না। হ্যাঁ, এটা করা বিএনপির পক্ষে কখনোই সম্ভব না। এবং যে সংস্কারের কথা ওনারা ধোয়া তুলেছিলেন গত 2 বছর, সংস্কার করতে যে আমরা কত কিছু দেখেছি না, সংস্কারের আড়ালে কত কিছু লুকিয়েছিল, সেগুলো তো এখন পানির মতো ক্লিয়ার না, আমরা দেখতে পাই। তো সেই জায়গা থেকে যে সংস্কারের ধোয়া তোলা হয়েছিল, ইলেকশনের কথা বললেই বলতো যে সংস্কার না হয়ে কোনো ইলেকশন না, সেটাতে জামাতে ইসলামীও গলা মিলিয়েছিলেন। তো তার মানে সংস্কার যদি কোনো কিছু হয়ে থাকে সেটা সংবিধানের সংশোধনও কিন্তু একটা সংস্কার, আমি এটা মনে করি। কারণ সংস্কার মানে কি? সংস্কার মানে কি পুরনো সব জিনিসকে বাদ দিয়ে নতুন করে তৈরি করা? আমি সেটা বিশ্বাস করি না। সংস্কার মানে আপনি যা আছেন তার থেকে একটু উন্নত স্তরে যাওয়া বা ডিফারেন্ট একটা অ্যাপ্রোচে দেখাটাও সংস্কার। সো সংস্কার এবং সংশোধনের মধ্যে আমি বিশাল কোনো পার্থক্য দেখি না। আমি মনে করি যে সংশোধনের মাধ্যমে সংস্কার হতে পারে। জি, আকবর হোসেন, আপনি পুরো আলোচনা শুনছিলেন। এখন এই দুটোকে আসলে শুধুই শব্দের খেলা, মানে ধরেন সংশোধন তো এই সংবিধান বহুবার হয়েছে, তাই না? ফলে একটা সংস্কার এবং সংবিধানের ভিতরে আসলে সংবিধান এবং সংস্কার এবং সংশোধনের ভিতরে খুব বড় মৌলিক পার্থক্য আছে কিনা সেটি একটা। এবং 2 নম্বর হচ্ছে যে বিএনপি বলছে যে তারা জুলাই সনদ অক্ষর অক্ষরে পালন করবে। আপা একটু আগে বলছিলেন যে বিএনপি জুলাইয়ের সাথে প্রতারণা কখনোই করবে না। আমরা মানে মূল সংকটটা আসলে কোথায় সংবিধান নিয়ে? মানে এই সংবিধান সংশোধন করেও জুলাই এর যে স্পিরিটের কথা যেটাকে বলা হয়, ধরেন বৈষম্যহীন, কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, সেগুলো নিশ্চিত করা সম্ভব কিনা? সম্ভব, এক কথা যদি বলি। আর বিস্তারিত যদি বলি, দেখুন এখানে সংবিধান সংশোধন নাকি সংস্কার, এটা আমার কাছে মনে হয় যে বিরোধী দল বিষয়টাকে নিয়ে খামোখা একটু জটিল করছে ব্যাপারটা। আমি নাহারিন আপার সঙ্গে এই ব্যাপারে একমত যে সংবিধান হলে যা, সংস্কার হলেও তা। আমি শব্দগত দিক থেকে হয়তো সংস্কারটাকে একটু ব্যাপক আকারে বোঝানো হয়, যেহেতু এখানে আমরা দেখেছি যে সংশোধন হলেও যা, সংস্কার হলেও তা। আমার কাছে সেটা মনে হয়, কারণ আমি এখানে ওই শব্দগত জটিলতার মধ্যে ঢুকতে চাই না। আমি দেখতে চাই যে ইফেক্টিভলি কি পরিবর্তন হচ্ছে, ওইটা হচ্ছে আসল কথা। কারণ ঐক্যমত্য কমিশন যেটার উপরে গণভোটের প্রস্তাব করেছিল 48টা ধারার উপরে, তো সো বাংলাদেশের সংবিধানে যতগুলো ধারা আছে প্রায় তার 1/3, 1/3। এখন আপনি যদি বলতে চান যে না, এতগুলো যেহেতু সংস্কার হবে, এটাকে মানে পরিবর্তন হবে বা আলোচনা হবে, এটাকে সংস্কার বলাই শ্রেয়, বলতে পারেন আপনি, কোনো সমস্যা নাই। আপনি এটাকে সংশোধনও বলতে পারেন। এটা নিয়ে আমি খুব ডিবেটের জায়গা দেখি না। এবং সেকেন্ড থিং হচ্ছে যে আমি মনে করি এই যে কমিটিটা করা হয়েছে বিরোধী দলের, যেখানে 5 জন রাখার প্রস্তাব করা হয়েছে, বিরোধী দলের এখানে নাম দেওয়া উচিত ছিল পার্লামেন্টারি নর্মস অনুযায়ী। কারণ আপনারা তো এই পার্লামেন্টেই যাচ্ছেন। যদি আপনি বলে থাকেন যে বিএনপি ওই যে আগের শপথ করেনি, তারপরেও তো এই পার্লামেন্ট গঠিত হয়েছে, ইলেকশন হয়েছে, এই পার্লামেন্টের বৈধতা তো ওই নির্বাচন, গণভোট কিন্তু এই পার্লামেন্টের বৈধতা না। তাহলে আপনি যদি এই পার্লামেন্টের সদস্য হন, এখানে যদি রুলস অফ প্রসিডিং অনুযায়ী কোনো কমিটি গঠন হয়, তাহলে আপনি এটা দেবেন না কেন? আপনি কমিটিতে গিয়ে বলুন যে আপনার কথা কি, আমরা জানি। তাহলে গণভোটের উপযোগিতাটা আসলে কোথায়? আচ্ছা, এরপর আমি ওই প্রসঙ্গে আসছি। বিএনপির দিক থেকে যেটা হচ্ছে যে জামায়াত এই জিনিসটাকে বা এনসিপি, তারা আমি মনে করি যে অপ্রয়োজনীয়ভাবে এটাকে অনেক বেশি জটিল করছে। ব্যাপারটা তো জটিল না। এখন আসেন পাল্টা প্রশ্ন যে বিএনপির কি। দেখুন, বিএনপির এখানে সমস্যাটা হচ্ছে কি, আমি এগ্রি করি। আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন যে গণভোট সম্পর্কে আপনার মতামত কি, আমি মনে করি যে গণভোট হওয়াটা উচিত ছিল না। বরং একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটা দলিল তৈরি করে যারা আপকামিং মানে পার্লামেন্টে যারা আসবে তাদের উপর ছেড়ে দেওয়া দরকার ছিল, যে তারা এটাকে বাস্তবায়ন করবে। মানে আরেকটা 3 দলীয় জোটের রূপরেখার মতো ওই ধরনের কিছু একটা হলে বেটার হতো। বাট গণভোট যেহেতু হয়েছে, যেহেতু গণভোট তো হয়ে গেছে, এবং এই গণভোটকে বিএনপি মেনেছে, বিএনপি এই গণভোটকে অ্যাকসেপ্ট করেই কিন্তু তারা সেই গণভোটে মানে প্রচারণা করেছে। তারা বলেছে না, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্যাটাগরিক্যালি বলেছেন না যে আপনারা হ্যাঁ ভোট দেন? তখন কি উনি বলেছিলেন যে না, আমাদের এখানে দ্বিমত আছে, আমরা এটা চাই না, আপনারা হ্যাঁ ভোট দিয়েন না? তো বিএনপি তখন সেই কারেজ দেখালো না কেন? রিজনটা কি? তাহলে আমরা দিতাম না। এই দেশের মানুষ তো বিএনপিকে ভোট দিয়েছে এবং 68% গণভোটে ইয়েসও দিয়েছে। তাহলে আমি যদি এটাকে ইন্টারপ্রেট করি, সেটা হচ্ছে এই দেশের মানুষ চেয়েছিল বিএনপি ক্ষমতায় আসুক, কিন্তু বিএনপির হাত ধরেই পরিবর্তন আসুক, ভুল কিছু করে নাই। গণভোটের রায়টা বাস্তবায়িত হোক। হ্যাঁ, দেখুন আপনি 68% মানুষের এই যে রায়, এটা আপনার পছন্দ হতে পারে, পছন্দ নাও হতে পারে, কিন্তু এটাকে তো অবজ্ঞা করাটা ঠিক হবে না। ব্যাপারটা এখন অবজ্ঞার পর্যায়ে চলে গেছে।
আমি বিষয়টাকে ওইভাবে দেখি। এখন আসেন, এই যে 48টা প্রস্তাবের মধ্যে অনেকগুলো প্রস্তাব আছে, আমি মনে করি যে এগুলো প্র্যাকটিক্যাল না, বাস্তবসম্মত না। যেমন আপনি যেভাবে দুর্নীতি দমন কমিশন গঠন করার কথা বলা হচ্ছে, যেভাবে আরও কিছু বিষয় এখানে বলা হচ্ছে, এই বিষয়গুলোর সঙ্গে আমি একমত না। আমি মনে করি যে এগুলো আপনি এইভাবে বাস্তবায়ন করতে পারেন। ইভেন আমি পার্লামেন্টে উচ্চকক্ষ প্রবর্তনের পক্ষেও না। মানে আমি মনে করি আরেকটা উচ্চকক্ষ তৈরি করে আপনি সেখানে আরও কিছু বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করবেন। কিন্তু উচ্চকক্ষ যদি হতে হয়, এটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে হওয়াটাই ভালো, যাতে করে এটার একটা ইফেক্টিভনেস থাকে। কিন্তু শুধু আপনি একটা উচ্চকক্ষ করলেন এবং সংসদে নারী আসনের মতো একটা আলংকরিক ব্যাপার হয়ে গেল, তাহলে তো সেটার কোনো উপযোগিতা থাকলো না। তাহলে সে উচ্চকক্ষ না হয় ভালো। এখন এই যে গণভোট, আপনি বিষয়টাকে দুইভাবে দেখতে পারেন। বিএনপি কেন তারা এই পথে গেছে, আমিও সেটা বুঝতে পারছি না, যে তারা গণভোটকে মানবে না বা গণভোটের বিষয়টা। বিএনপি জুলাইকে মানে না, আমি সেটা বলবো না। আমি স্ট্রংলি বলি যে বিএনপি হচ্ছে জুলাইকে অন্যরা যতটুকু ধারণ করে, জামায়াত বা এনসিপি, বিএনপি ইকুয়ালি ধারণ করে, কিংবা তার চেয়ে বেশিই করে, তার চেয়ে বেশি করে। বিএনপি ওয়াজ দ্য ইকুয়াল সাফারার অর দ্য মোস্ট, আমি যেটা বলতে চাই। কিন্তু ব্যাপার হচ্ছে তারা বিএনপিও ব্যাপারটাকে জটিল করছে। তারা এমন একটা ইমপ্রেশন দিচ্ছে যে আমরা গণভোটের রায় মানি না। এটাকে যে কেউ বলতে পারে, যে যখন আমি বলছি যে বিএনপি মানছে না, একই সঙ্গে জামায়াত এবং এনসিপি এটাকে খামোখা জটিল করছে ব্যাপারটাকে। সালাউদ্দিন আইয়ুবী, বিষয়টা কি এরকম, ধরেন আপনারা এই কমিটি বর্জন করলেন, আপনারা ওয়াকআউট করলেন, আপনার দলের সাধারণ সম্পাদক যিনি, তিনি আজকে বাইরে, মানে সংসদের বাইরে রাজপথে আন্দোলনের হুমকি দিয়েছেন এই ইস্যুতে। ফলে বিষয়টাকে আকবর ভাই যেভাবে বিশ্লেষণ করলেন, অহেতুক জটিল করা হচ্ছে কিনা। কারণ বিএনপির সঙ্গে আপনাদের যে অ্যালায়েন্স, সেটা দীর্ঘদিনের পরীক্ষিত এবং খুবই ট্রাস্টেড একটা সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, কৌশলগতও বটে। ফলে সেটি কি পার্লামেন্টটাকে জমজমাট করার কোনো কৌশল, নাকি এটি এক ধরনের পাবলিকের কাছে আসলে বার্তাটা কি দিতে চান আপনারা এই ওয়াকআউট করে, বর্জন করে, রাজপথের হুঙ্কার দিয়ে? দেখুন, বিএনপির সাথে আমাদের অ্যালায়েন্স যেটা ছিল, তারা যতদিন জনগণের সাথে ছিল, জনগণের কথা বলেছে, জনগণের পাশে ছিল, আমরাও জনগণের পাশে ছিলাম, একই সারিতে ছিলাম, এই জন্য একই রকম মনে হয়েছে। তারা এখন জনগণের রায়কে অগ্রাহ্য করছে, অবজ্ঞা করছে। উনি যেটা বলেছেন যে অহেতুক এই রায় থেকে বিরত থাকছে, আমি এটা বলবো এটা বিএনপির সিদ্ধান্ত না, এটা একক সালাউদ্দিন সাহেবের সিদ্ধান্ত। মানে ইজ ইট পসিবল? ইজ ইট পসিবল? ইট ইজ পসিবল। আজকে চিন্তা করতে পারবেন না, আপনি সংসদে যদি যান, যে কোনো ইস্যুতে আমরা পর্যবেক্ষণ আজকে মানে স্বাস্থ্যমন্ত্রীর একটা বিষয় নিয়ে কথা হয়েছে, দাঁড়ায় গেছে, স্বাস্থ্যমন্ত্রী দাঁড়ানোর আগে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়ায় গেছে। এটা চিন্তাও করতে পারবেন না। এটা এখন সুযোগ হচ্ছে, আমরা মাঝে মধ্যে লাইব্রেরিতে গিয়ে আগের এই ইয়েগুলো পড়ি, মানে প্রসিডিউর অনুসারে যেগুলো ইস্যুগুলো পড়ি, এরকম কখনোই হয় নাই। এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বলছে যে এরকম বাংলাদেশে কখনোই হয় না, যে কোনো মন্ত্রীর ইস্যু আসলে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়া যাবে, সেখানে কথা বলবে, এটা কখনোই হয় না যে কোনো সাথে। এবং তাকে প্রদান করে এই সংবিধান কমিটি করা হয়েছে। সেটা যদি বিএনপির দলীয় সিদ্ধান্ত হোক, হয়, আমাদের কোনো আপত্তি নেই। তা আমরা এটাই বলেছি যে আপনারা আপনাদের সিদ্ধান্তে যান। এটা আমি মনে করি যে এটা বিএনপি সিদ্ধান্ত। আপনারা কি এই কমিটিতে যাবেনই না? দ্বিতীয় বিষয় হলো, এটা একেবারে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। দ্বিতীয় বিষয় হলো, দেখুন কি দাঁড়ায় আসলে এখানে। তারা স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে দুইটা শপথ নিলে একটা থাকে আর একটা থাকে না, তাহলে আমাদের অবস্থানটা কোথায়? আমরা তো আলাদাভাবে কথা বলবো না, আমি এটাতে আসি। এটা তাহলে আমরা কোথায় আছি? আমরা আসলে সংসদ সদস্য না, তাহলে কার্যত বাংলাদেশে কোনো বিরোধী দল নাই এবং একদলীয় শাসন ব্যবস্থার আলোকেই দেশ চালাতে চাচ্ছে তারা, সেই চিন্তার দিকেই যাবে। এবং যদি সুযোগ দেওয়া হয়, আপনি আজকে যদি বিএনপির প্রধান হওয়া এবং প্রধানমন্ত্রীর সুযোগ স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হয়, কালকে থেকেই দেখবেন বিরোধী দলের সবাইকে অবৈধ ঘোষণা করে উনি সংসদে নতুন বিরোধী দল এখানে তৈরি করবে। এটা ওনার ইচ্ছা এবং এটাই উনি করতে চাচ্ছে, সেই জায়গার দিকে যাচ্ছে। এটা কোনোই কারণ নাই এই শপথ না। এটাকে আপনারা মোকাবেলা করবেন কিভাবে? এসব আমরা আমাদের রাজপথের আন্দোলনের মাধ্যমে মোকাবেলা করব, সংসদের মাধ্যমে মোকাবেলা করব। দেখুন, বিএনপি এবার 200-র বেশি আসন পেয়েছে, ঠিক আছে, কিন্তু জামায়াত ইসলামী কিন্তু 32.83% ভোট পেয়েছে, প্রায় 2 কোটির বেশি ভোট পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এনসিপি সহ সংখ্যাটা আরও আছে। এটাকে অগ্রাহ্য করে আপনি দেশ চালাতে পারবেন না, চলবে না দেশ। এটা চিন্তার বাইরে।
এই চিন্তা করেছিল যারা স্বৈরশাসকরা, যে চিন্তা করেছিল যারা ফেসিবাদরা, তারা টিকতে পারে ভাই তার মানে আমরা এই জায়গাটাতে সম্ভব না। তার মানে দেশটা আবার একটা অস্থিরতার দিকে যাবে। আমরা অস্থিরতা চাই না, আমরা চাই হলো দেখেন তিনি বলেছেন যে আসলে জুলাই সনদ এখন যেটা বাস্তবায়ন হচ্ছে বা হবে, এটা হলে বা সংস্কার না হলে একই হয়। দেখুন আমরা চাচ্ছি দলের প্রধান এবং সরকার প্রধান এক হবেন না, বিএনপি স্পষ্ট বলছে, এটা আমরা মানি না। কিন্তু আপনার দলের প্রধান এবং বিরোধী দলীয় নেতা তো একই ব্যক্তি। একই ব্যক্তি বর্তমান সিস্টেমের কারণে আমরা এটাতে একমত, এবং কালকে এটাতে আলাদা হবে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়। আমরা চাচ্ছি এটা তার আগে করে দেন, এটা কোনোভাবেই আমরা করতে পারছি না, তুমি বলছি, কিন্তু এটা তারা মানছে না। এটা যদি হয় দল এবং রাষ্ট্রপ্রধান একই হয়, তাহলে যে কি হয় এটা যারা আমরা সচিবালয়ে ঘুরি তারা বুঝবেন। আমরা সচিবালয়ে, আমি 1 মিনিট, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এক পর্যন্ত 4 দফা বরাদ্দ দেওয়া হয়েছে, প্রত্যেক দফায় বিরোধী দলকে অগ্রাহ্য করে বাদ দেওয়া হয়েছে। আমি মন্ত্রীর সাথে স্বয়ং বসে একাধিকবার বসে জিজ্ঞাসা করেছি যে কেন এই ঘটনা বলছে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। তাহলে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করছে কে? সরকার। কেন? যিনি রাজনৈতিক দলের প্রধান তিনি সরকার প্রধান, দ্যাটস ওয়াই ইট ইজ ওপেনিং। এইটা ঘটছে সেখানে, এটা বাংলাদেশ ততদিন ঘটবে যতদিন এটা থাকবে। এই যে উচ্চকক্ষের কথা তিনি বলছেন, তিনি একসাথে বলছে যে সনদ হইলেই বাস্তবায়ন হয়ে যাচ্ছে, সংস্কার না হলেও সমস্যা নেই। কিন্তু আকবর ভাই কিন্তু বলছেন যে নিম্নকক্ষ উচ্চকক্ষ যদি হয় তাহলে প্রপোর্শনেটলি হওয়া দরকার, আসনের ভিত্তিতে না, ভোটের হারে হওয়া দরকার। কিন্তু বিএনপি বলছে এটা আসনের ভিত্তিতে হবে, বিএনপি তো এটা মানছে না। এই যে ইস্যুতে আপনি এমপি সাহেবকে শুনছিলেন, তারা বলছেন যে এটা নিয়ে তারা রাজপথেও থাকবেন এবং তারা এই কমিটিতে যাবেন না, এই সিদ্ধান্ত চূড়ান্ত। এটা জামাতের আমির সংসদে জানিয়েছেন, পরবর্তীতে বাইরে ব্রিফ করে জানিয়েছেন। ফলে একটা অস্থিরতার দিকেও আবার তারা যেতে চান না। তাহলে আসলে হচ্ছেটা কি? হবে আর কি, মানে সবসময় তো একই ঘটনাই ঘটে। আপনি মানে এই যে তারা মানেন না, এটা তো আমরা সবসময় বলি না, সব জায়গাতেই বলি যে গত 1.5 বছরে ঐক্যমত্য কমিশনের ভেতরে সারাদিন ঐক্যমত্য থাকতো আর বিকালবেলা থাকতো দক্ষিণ গেট, না? এটা তো জামাতে ইসলামের এক ধরনের অভ্যাস। আপনি যেটা বললেন যে বিএনপির একসময় ট্রাস্টেড অ্যালায়েন্স এবং খুব ট্রাস্টেড অ্যালায়েন্স হচ্ছে জামাত ইসলামী, আপনি বলেন তো জামাত ইসলামী কার ট্রাস্টেড অ্যালায়েন্স ছিলেন না? তার ট্রাস্টেড অ্যালায়েন্স থাকে, তারপর ডিস্ট্রাস্ট তৈরি করে। হ্যাঁ, যেমন ধরেন আপনি যদি ইতিহাস দেখেন, ইতিহাসে কি হয়েছে, যখন ভারত ছিল তখন তো পাকিস্তানের বিরোধিতা করেছে, পাকিস্তান ছিল বাংলাদেশের বিরোধিতা করেছে। সো ইতিহাসে সবসময় জামাত আসলে ভুল স্ট্যান্ডটাই নেয় এবং এটা প্রমাণিত। এখন আপনি যেটা বলছেন যে এই অস্থিরতা তো আসলে ধরেন জামাতে ইসলামীর সাথে যখন কথা বলবেন বা বসবেন, একটা নীতি নৈতিকতা মানে ফুলফিলড একটা দল, তাই না? সবসময় নীতির কথা বলেন। দেখেন বিএনপিকে প্রতারক বলে, কিন্তু এই জামাতে ইসলামী ধরেন ব্যক্তিগত প্রতারণাগুলো কতখানি করেছে। জাতীয় সংসদে ধরেন আপনার জীবিত পিতাকে আপনি মৃত বানিয়ে ফেলেছেন, অথবা আপনি দুস্থদের বাইসাইকেল আপনার নাতনিকে দিয়ে দিয়েছেন, তাই না? অথবা দুস্থদের লিস্টে 2 বার করে এমপির মেয়ের নাম এসছে। তো এরকম তো হয় আসলে। তো এই জন্য আমি আসলে যে অস্থিরতার কথা আপনি বলেন না কেন, আমি আসলে ওই অস্থিরতাটাকে খুব গুরুত্ব দেই না এই কারণে, কারণ আমি মনে করি না যে জামাত ইসলামীর এই মুহূর্তে সেই সক্ষমতাটা আছে যে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে অস্থিরতায় ফেলা। এই অস্থিরতাটা ওনাদের কোনো না কোনো সময় সংসদের ভেতরে হয়, আর কোনো না কোনো সময় বায়তুল মোকাররমে দক্ষিণ গেটে হয়। আমি মনে করি না সেই ক্যাপাসিটি জামাত ইসলামীর আছে। এটা বললে আবার বলবে যে ভোটের যে পার্সেন্টেজের কথা ওনারা বলেন, এই কথাটাও সব জায়গায় বলি যে এটা একটা বিশেষ সময় নির্বাচন ছিল এবং সেই নির্বাচনে যে ভোটটি তারা পেয়েছেন সেই ভোটটি আসলে রিয়েল ভোট ব্যাংক না। এবং আপনি দেখেছেন যে তাদের, আমার মনে হয় ফরিদপুর 2 বা কোথাকার একজন সাংসদ বলেছেন যে আওয়ামী লীগের কে ওনারা থ্যাঙ্কস দেন বিকজ আওয়ামী লীগের ভোটটা ওনারা পেয়েছেন। তো আসলে আমি এইগুলাকে খুব বড় করে দেখি না। উনি সালাউদ্দিন সাহেবের কথা যেটি বলছিলেন, এখন ধরেন একটা রাজনৈতিক দলের, তার তো যে দলটি সরকারে আছে তারা তো একটা রাজনৈতিক দল আছে এবং সেই দলের নিজস্ব একটা স্ট্যান্ড আছে, কে কথা বলবে, কতটা কথা বলবে, নিশ্চয়ই আছে, সেইখানে ইন্টারভিন করার কিছু নাই। এবং আপনি যে প্রশ্নটি ওনাকে রাইটলি করেছিলেন যে উনাদেরও কি প্রধান এবং সংসদ মানে বিরোধী দলীয় প্রধান আলাদা হতে পারে কিনা, ওনারা বলেছেন যে এই সিস্টেমের ফাঁদে পড়ে ওনারা এই কাজটি করছেন। শোনেন, যে রাজনৈতিক দলটি বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক দলে গণতন্ত্রের গল্প বলে, যেখানে সংবিধানে নারী পুরুষের সমান অধিকার, যে রাজনৈতিক দলে কোনোদিন নারী আমির হতে পারবেন না, সেই দলের মানুষ যখন বলেন কে আমির হবেন, কে প্রধান হবেন এবং হবে না, আমি মনে করি এটা একটি দ্বিচারিতা ছাড়ার কিছু না। এটা আমার ধারণা।
আমি একটু আকবর ভাইয়ের কাছে যাচ্ছি। আকবর ভাই, এই যে বিরোধী দল যে আন্দোলনের হুমকি দিচ্ছে বা এই কমিটিতে শেষ পর্যন্ত তারা বর্জন করেই থাকবেন কিনা, আপনার পূর্বাভাস বা ফোরকাস্ট শুনতে চাই। এবং এই আন্দোলনের হুমকি কি কেবল পলিটিক্যাল রেটরিক, নাকি এটি সত্যি সত্যি ট্রান্সলেট হবে? আমার মনে হয় না এটা ট্রান্সলেট হবে, কারণ অ্যাজ ফার অ্যাজ আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে বাংলাদেশের পলিটিক্সে আফটার 5th of August অ্যান্ড পোস্ট ইলেকশন বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা ব্রডার আন্ডারস্ট্যান্ডিং আছে, মানে পলিটিক্যাল সিনারিওতে যদি আমরা দেখি। সো জামায়াত এটা নিয়ে খুব বেশি পুশ করবে বলে আমার মনে হয় না। বিএনপি বা সরকার দল এটা কমিটি গঠন করেছে, তারা তাদের মতো চাইবে, হয়তো সরকারও চাইবে তাদেরকে বিহাইন্ড দ্য সিন কনভিন্স করার জন্য যে আপনারাও আসেন। এতে হয়তো জামায়াত ইসলামী রাজি হলেও হতে পারে, হলেও আমি অবাক হব না। কোনো একটা তারা যুক্তি দেখিয়ে হয়তো শেষ পর্যন্ত আসলে ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু এটা নিয়ে খুব বেশি অস্থিরতা হবে বা তারা এটা নিয়ে সরকারকে অনেক বেশি মানে বিয়ন্ড দ্য বাউন্ডারি তারা পুশ করবে, এটা আমার কাছে মনে হয় না। আর যে কমিটিটা গঠন করা হয়েছে, এই কমিটিটা সম্পর্কে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে, দেখুন, এই কমিটির এটা যে কম্পোজিশনটার দিকে যদি আপনি তাকান, বিএনপির যে মানে সরকার দলের যারা আছে আর কি, ট্রেজারি বেঞ্চে যে সদস্যরা আছে, কমিটিটা কিন্তু তাকালে ইটসেলফ এটা খুব ভারিক্কি কমিটি হয়নি। এই কমিটির সদস্য কারা? মানে চিফ তো হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, চিফ হুইপ ফাইন, আইনমন্ত্রী ফাইন, জয়নাল আবেদিন ঠিক আছে, মীর হেলাল নতুন এমপি, ফারজানা শারমিন নতুন এমপি, শাকিলা ফারজানা নতুন এমপি, হ্যাঁ, এরপর জোনায়েদ সাকি নতুন এমপি, আন্দালিব রহমান পার্থ পুরনো, ঠিক আছে, কিন্তু তারা ভিন্ন দলকে রিপ্রেজেন্ট ভিন্ন দল থেকে আসেন এভাবে। তো আমার কথা হলো যে বিএনপি যদি খুব সিরিয়াস হয় এই সংবিধান সংস্কার বলুন বা সংশোধন বলুন, যেটাই বলুন, হ্যাঁ, তাহলে পরে তাদের এমন একটা কমিটি গঠন করা উচিত ছিল যেটা একটা ওয়েট থাকে আর কি। বিএনপিতে কিন্তু অনেক সিনিয়র পার্লামেন্টারিয়ানরা আছেন, অনেক সিনিয়র লয়াররা আছেন যারা অলরেডি পার্লামেন্টে সংশোধনের সময় আমরা এরকম একটা হাই পাওয়ার কমিটি দেখেছিলাম, আমরা দেখেছিলাম। মানে এখন বিএনপির মধ্যে তো আছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে কেন একেবারে নবীন সংসদ সদস্যদের এখানে এনে এই কমিটিতে তাদেরকে জায়গা দেওয়া হলো। বাট তারা অনেকে আইনজীবী। শুনুন, আইনজীবী হ্যাঁ হতে পারে। আপনি যদি বাংলাদেশ সংসদে এখন বাংলাদেশের পার্লামেন্টে দেখেন না, বাংলাদেশের পার্লামেন্টে কিন্তু আইনজীবীদের আধিক্যই বেশি। কিন্তু আমি বলছি যে এটা পাবলিক পারসেপশন বলে একটা ব্যাপার আছে, যে আমরা জনগণকে দেখাতে চাই, লোক আমরা এটা নিয়ে অনেক সিরিয়াস। আমাদের যারা বহু বছর ধরে পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন করছে, যাদের পার্লামেন্টারি নর্মস অ্যান্ড প্রসিডিংস সম্পর্কে অনেক ধারণা, সংবিধানের অতীতের সংশোধনীগুলো তারা দেখে এসছে, সেগুলো নিয়ে তারা অনেক বেশি মতামত দিয়েছে, কথা বলেছে বিগত পার্লামেন্টে, ওই ধরনের লোকজনের সমন্বয় বা সদস্যদের সমন্বয় এটা করলে আমার মনে হয় যে মেসেজটা আরও বেশি জনগণের কাছে বোঝা যেত যে হ্যাঁ বিএনপিও সিরিয়াস। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ট্রেজারি বেঞ্চ এটা নিয়ে কতটা সিরিয়াস খুব একটা আমার কাছে মনে হচ্ছে না। হয়তো তারা সিরিয়াস, আমি হয়তো বুঝতে ভুল করছি। আর ওভারঅল সংস্কারের কথা যদি বলেন, আমি মোটা দাগে বাংলাদেশের এই পোস্ট আপরাইজিং সিনারিওতে দুইটা সংস্কার দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 1, 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। নাম্বার 2, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন। এই দুইটা হলে পরে আর বাকি যেগুলো আমরা বলছি কথা, এগুলো আমার কাছে খুবই নস্যি মনে হয় এগুলোর কাছে। কারণ এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, বাংলাদেশের 55 বছরের ইতিহাসে এই দুইটাই হবে হচ্ছে সবচেয়ে বড় সংস্কার। এবং এই দুটো কাজ করলে আমরা আর বাকি যে সংস্কারগুলোর কথা বলছি এগুলো ডেমোক্রেটিক প্রসেসের ভেতর দিয়ে অটোমেটিক কারেকশন হয়ে যাবে, এটা আমার ধারণা। আইয়ুব ভাই, আপনি নিজেও একটু করে বলছিলেন আজকে সালাউদ্দিন সাহেব, যিনি এখন সংবিধান সংশোধন কমিটির সভাপতিও বটে, তিনি স্পষ্ট করে বলছেন কেউ যদি দুটো শপথ নেয় তাহলে তার আগের শপথটা অবৈধ হয়ে যাবে। এই কথা যদি উনি মিন করে বলেন এবং এটার যদি প্রয়োগ হয়, তাহলে ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে আপনি সালাউদ্দিন আইয়ুবী, আপনারা কেউই আসলে এমপি না, অর্থাৎ আপনাদের সংসদ সদস্য পদ হারানোর ভয় বা খারিজ হয়ে যাওয়ার এক ধরনের চান্স থাকে। এটাকে নিয়ে উচ্চ আদালতে কেউ রিটও হয়তো করতে পারে, আমি জানি না। ফলে এইটার কি ব্যাখ্যা দিবেন? দেখুন, আইনে একটা রুলস আছে, সেটা হলো ওরা ভালো বুঝবেন, সেটা হলো যিনি যে বিষয়ে দাবি করে তাকে সেটা প্রমাণ করতে হয়। এটা সাক্ষ্য আইনে আছে, এভিডেন্স একটা আছে। সুতরাং ওই সালাউদ্দিন সাহেব বলতে পারবে উনি দাবি করেছেন। আপনি যদি বলেন যে আমাদের শপথ প্রথম মানে শপথ যেটা হয়েছে সংস্কার পরিষদের সদস্য হিসেবে সেটা অবৈধ, তাহলে এই অবৈধ কাজটা করেছে কে? অবৈধ কাজটার উদ্যোক্তা
এবং প্রবর্তক বলেন, আয়োজক বলেন, একেবারে বাস্তবায়ন কাজটা করছে নির্বাচন কমিশন। তাহলে নির্বাচন কমিশন প্রথম অবৈধ কাজটার আঞ্জাম দিয়েছে, অথবা ইন্টারিম সরকারও বটে না, নির্বাচন কমিশন। আমাদের পুরো শপথ নির্বাচন পুরো প্রক্রিয়াটা ছিল নির্বাচন কমিশনের মাধ্যমে। নির্বাচন কমিশন করেছে এই অবৈধ কাজটা, আমাদেরকে দিয়ে অপোজিট শপথ ধরিয়েছে। যে নির্বাচন কমিশন অবৈধ শপথ করাইলো, নিজেরা অবৈধ কাজ করলো, তাদেরকে আবার কিভাবে এখন বৈধতা দিয়ে তাদের মাধ্যমে বিভিন্ন নির্বাচন করানো হচ্ছে। এই সকল এর পরবর্তী যে স্থানীয় সরকারি নির্বাচনের পরের বিষয় বলেন, সংসদে তো আরো 50 জন সদস্য নির্বাচিত হলো, নারী সদস্য সংরক্ষিত আসন নির্বাচিত হলো, তারা তো নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচিত হলো। এই যে নির্বাচন কমিশন কয়েকদিন আগে, এই যে 2-3 দিন আগে গেজেট প্রকাশ করলো, এটা নির্বাচন কমিশনের কাজ চলছে। এটা কি সরকারের আসলে স্ট্যান্ড ঠিক আছে? কোনোভাবেই না। এবং এই সালাউদ্দিন সাহেব, তিনি তার মাথায় যখন আসে এটা সবার উপর চাপায় দেয়। কমিটি নিয়ে কথা বলছিলেন না, এই কমিটি আসলে সরকার করেনি, এই কমিটি করেছে সালাউদ্দিন সাহেব। এই কমিটি সালাউদ্দিন সাহেব তার আধিপত্য ধরে রাখার জন্য যাকে এখানে অ্যাটেন্ড করানো দরকার অ্যাটেন্ড করানো হয়েছে। এবং আজকে এটা ঘোষণার কিছুক্ষণ আগেও প্রধানমন্ত্রী জানতেন না, এটা মাননীয় চিফ হুইপ বলেছেন, আপনারা খেয়াল করেছেন কিনা আজকে। এটা প্রধানমন্ত্রীকে জানানো হয়নি, এজন্য আজকে সকালে এইটা উত্থাপিত হওয়ার কথা ছিল, সকাল থেকে বলা হয়েছে এটা স্থগিত রাখা হোক। পরবর্তীতে বিকালবেলা প্রধানমন্ত্রী তাকে মেসেজ দিয়েছেন, প্রধানমন্ত্রীকে তিনি মেসেজ দিয়ে কনফার্ম করেছেন, তারপরে সেটা এখানে উত্থাপিত হয়েছে। এই ধরনের যে একটা অবস্থা, এবং আমি মনে করি তাকে যদি থামানো না যায়, এই এক ব্যক্তি যথেষ্ট সরকারকে তলানিতে নিয়ে যাওয়ার জন্য আর কিছুই দরকার নেই। সেটা তো সরকারের একটা দল আছে, কোনোভাবেই না, আপনি এটা কোনোভাবেই মানতে পারবেন না। তার যে মানে কর্মকাণ্ড, কোনোভাবে ব্যক্তি একজনকে কেন আপনারা টার্গেট করছেন? আমরা টার্গেট করছি না, তিনি মানে সবাইকে টার্গেট করছে সব জায়গা থেকে। এটা এইভাবে হয় না, এভাবে চলে না। এইভাবে আপনি একটা মানে 68.6% ভোটকে এভাবে অবজ্ঞা করবেন। এবং আপনারা জানেন কিনা জানি না, যেদিন শপথ অনুষ্ঠান হয়েছে, ম্যাক্সিমাম বিএনপির সংসদ সদস্য 2টা শপথ বাক্যের যে পেপার ছিল, পেপারে স্বাক্ষর করেছে। স্বাক্ষর করে তারা প্রস্তুতি দিয়েছে 2টা শপথ গ্রহণ করবে। এবং সালাউদ্দিন সাহেব দাঁড়িয়ে, কেউ বলেনি, সালাউদ্দিন সাহেব দাঁড়িয়ে বলেছে যে আমরা এখানে শপথ গ্রহণ করবো না। যাই হোক, আমি পরবর্তী ইয়েতে আসি, সেটা হলো যে মানে আপা খুব ভালো করে কথা বলেন, এবং আপা কিছু বাক্য মুখস্থ করেছেন, যত টকশোতে আসে এই বাক্যগুলোই বলেন। প্রশ্ন যাই করেন, উত্তর ওনার ওই আগের গুলাই। প্রথম প্রশ্ন করেছিলেন আপনি যে তিনি আসলে সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন গঠন, এটা বিএনপির 1 নাম্বার প্রতিশ্রুতি ছিল 31 দফা, এইটা কেন ভঙ্গ করেছে বিএনপি। এই উত্তর তিনি 2বার সময় নিয়েও এখন পর্যন্ত উত্তর দেয় নাই। তিনি তার এই আগের গান একটু শেষ করি, একটু 30 সেকেন্ডে শেষ করি, তাহলে সুবিধা হবে। আপা এখানে মানে খুব করে বলার চেষ্টা করেছেন নানাভাবে, নানা জায়গা থেকে। আওয়ামী লীগ ফরিদপুর 2 আসনে আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেছে। ফরিদপুর 2 আসনে বিএনপির আপনার কাছ থেকে জেনে উনি আমি তাহলে জেনে বিএনপির কথা বলবো। খুব বুদ্ধিমান মানুষ উনি, তো আর আমার মতো এরকম অজ্ঞ মানুষ না, উনি বুদ্ধিমান মানুষ, চিন্তা করে কথা বলেছেন। তিনি বলেছেন এমন এক জায়গার কথা যেখানে জামাতে ইসলামের প্রার্থী না, সুতরাং বলেছে এরকম মানে আপা দুটো বিষয়, একটা হচ্ছে যে সালাউদ্দিন সাহেব যেভাবে বলছেন তাতে আইয়ুবী ভাইদের সংসদ সদস্য পদ থাকে না, ফলে এটা একটা জায়গা, এটাকে উনি মিন করে বলছেন নাকি এটা পলিটিক্যাল রেটরিক? দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে নিয়ে আইয়ুবী ভাই যেটা বললেন সেটারও নিশ্চয়ই আপনি উত্তর দেবেন। হ্যাঁ, দ্বিতীয়টার উত্তরই আগে দেই। সেটা হচ্ছে যে প্রশ্ন যদি সবসময় এক হয় তাহলে উত্তর তো একই হবে, তাই না? আপা অল থ্রু ভেরি গুড স্টুডেন্ট, অল থ্রু ফার্স্ট ক্লাস পাস, সো তার মানে আপা প্রশ্নের উত্তর ভালো দিতে পারে। এখন ধরেন জামাতে ইসলামী প্রথম থেকে শেষ পর্যন্ত সারাদিন বিএনপিকে বলে প্রতারক, বিএনপি মিথ্যুক, তার প্রশ্ন যদি একটা হয় সেটার উত্তর একই হবে। কিন্তু আপা যে একটি নতুন প্রশ্ন করেছিলেন যে মুক্তিযোদ্ধাদের যে গুন্ডা বাহিনী বলা হলো এবং তাদের দলের মানে তাদের ছাত্র উইংকে যেভাবে করে সংবর্ধনা দেওয়া হলো পাকিস্তানে, জামাতে ইসলামী কি অফিসিয়াল কোনো স্ট্যান্ড নিয়েছে বা প্রতিবাদ করেছে, সেটি যে সালাউদ্দিন আইয়ুবী ভাই খুবই সুচতুরভাবে এড়িয়ে গেলেন, সেটির উত্তরটি দিলেন না এবং এই প্রসঙ্গকে টাচ করলেন না, এটা আসলে জনগণই উত্তর দিবে, তাই না? এখন আপনি যেটা বলছেন যে সালাউদ্দিন সাহেবের কথা, দেখেন বিএনপি যেদিন সংসদে গেছে, যেদিন এই শপথটি নেওয়ার কথা ছিল, সেদিনই প্রথম থেকে বলেছে না যে তারা যদি 2টা শপথ নেয় তাহলে প্রথমটি বাতিল হয়ে যাবে। তার মানে
সরকার না, বিএনপি একটি রাজনৈতিক দল প্রথম দিন যে স্ট্যান্ডে ছিল সেই স্ট্যান্ডেই সে কথা বলছে। দেখেন আইয়ুবী ভাইয়ের বক্তব্যে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে উনি শুধু সালাউদ্দিন সাহেবকেই টার্গেট করছেন। সালাউদ্দিন সাহেবকে টার্গেট করার পেছনে আরেকটা কারণ হতে পারে যে সালাউদ্দিন সাহেব নিজেই সংসদে বলেছেন যে আপনারা পোশাকে মৌলবী, আমরা স্যুটকোট পরে মৌলবী। মানে জামাতে ইসলামী ইসলামের সেন্টিমেন্ট নিয়ে যেসবই তোলেন, যে সুরাই বলেন, তার কাউন্টার সালাউদ্দিন সাহেব দিয়ে দেয়। তো এই জন্য আসলে জামাতে ইসলামীর ফার্স্ট টার্গেট এই মুহূর্তে সালাউদ্দিন সাহেব হয়েছে, এটা একেবারেই ক্লিয়ার। আর যে কারণে আমি ওনার আজকে টার্গেট হলাম যে আমার উত্তর নাকি যাই বলি সবই, আর যে কথাটি বলছিলাম, যার কথা বলেছি, আমার কোনো প্রয়োজন নাই কোনো দল কোন আসনে আছে সেটা মুখস্থ করা। এটি ইলিয়াস মোল্লা সাহেব এমপি, উনি বলেছেন যে ভিডিওটি আছে। বা জামাতে ইসলামী সমস্যা হচ্ছে আপনি যখন এইভাবে বলবেন সাথে সাথে ওনারা অস্বীকার করে ফেলে। কিন্তু ইসলামে ছোট একটি মিথ্যা বলা অনেক বড় অপরাধ, কিন্তু সেই অপরাধ নিয়ে ওনারা কেউ কথা বলেন না। মৃত বা জীবিত বাবাকে মৃত করেন, ওনারা কোনো কথাই বলেন না। যে কথাটি আকবর ভাই বলছিলেন কমিটির কথা, হ্যাঁ, কমিটি নিয়ে আমি আসলে একটা কথা বলতে চাই এই মুহূর্তে, যে আসলে কমিটিটি কতখানি স্ট্রং। মানে একটা কমিটি তো শুধুমাত্র কমিটির কয়জন বসেই ডিসিশন নেন না, এটা ওভারঅল অনেক ডিসকাশনেরও বিষয় থাকে। এইবারে যে সংসদটি হয়েছে, এখানে যারা এমপি আছে, এই কমিটি থেকে আমির হামজা থাকলে কমিটি ভালো হবে আপনি বলেন? এই কমিটিতে তো আমির হামজাও থাকতে পারে, অথবা একটি প্রধান বিরোধী দল এনসিপি। বিরোধী দলের কাছ থেকে নাম চেয়েছেন, তারা যদি তার যে এমপি নাম সেটাই দিবেন বলছি। সেটা তো তার মানে হচ্ছে কমিটিতে যাদের নাম গেছে, আমি মনে করি যে এটা বিচার বিবেচনা করে দেওয়া হচ্ছে। কাকে এত মানে এইভাবে বলারও দরকার নাই, কারণ কমিটি তো এটা তো একটা বিরোধী দল এবং বিএনপি 7টা এবং তাদের ঐক্য থেকে জোট থেকে নিয়েছেন তারা 5টা এবং তারা জামাতে ইসলামীর কাছে 5টা চেয়েছে। এখন আপনি বলেন বিরোধী দল যদি এনসিপির কেউ না কেউ তো আসবে, তারা যদি নামটা দেয়, আমি আশা করব তারা নাম দিবেন। যদি এনসিপির কাউকে নাম দেন, আপনি প্রজ্ঞার কথা বলেন, শিক্ষা দীক্ষার কথা বলেন বা এক্সপেরিয়েন্সের কথা বলেন, সেখানে জিরো, তাই না? তাহলে এই সংসদে এরকম একটি কমিটি হবে, এটা আসলে আমাদেরকে মেনে নিতে হবে। আমি আইয়ুব ভাই, আপনারা একটা একদলীয় শাসনের অভিযোগ করছেন, মানে আপনার দলের কেউ কেউ আছে পার্লামেন্টে এটা বলেছেন। এইটা কেন একদলীয় শাসনের দিকে দেশ যাচ্ছে এরকম মনে হচ্ছে? কারণ যে সংসদে আপনারা 32% মতো ভোট নিয়ে আছেন, জামাত ইসলামী সবচেয়ে ভালো সময় সম্ভবত পার করছে তার জন্মলগ্ন থেকে পার্লামেন্টে বাইরে, ফলে সেই সময় কেন এরকম শঙ্কা আপনারা করছেন? দেখুন, দু একটা উদাহরণ দিই তাহলে আপনাদের ক্লিয়ার হবে কেন একদলীয় শাসন। দেখেন, বিএনপি তার 31 দফায় বলছিল অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করবে। বিএনপি সরকারে এসেই অর্থনৈতিক সংস্কারের প্রধান একটা দৃষ্টান্ত দেখালো বাংলাদেশ ব্যাংকে তাদের দলের ঋণ খেলাপি একজন লোককে গিয়ে সেখানে গভর্নর বানাইল, সংস্কার কমিশন হয়ে গেল, মানে অর্থনৈতিক সংস্কার শুরু হয়ে গেল। বিএনপি ক্ষমতায় এসেই সুযোগ পাইল যেই সকল জায়গায় তাদের লোক বসানোর 100 বার তারা বাস্তবায়ন করলো। বিএনপি জেলা পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন, অন্য জায়গায় অন্যদেরকে বসাবে, ধরেন মার্কিন কেন বসাবে? বিএনপি নির্বাচন দিবে। আচ্ছা, নির্বাচন তো পরের মাসে নির্বাচন দেওয়া সম্ভব ছিল। আচ্ছা, অক্টোবর থেকে নির্বাচন শুরু হচ্ছে। আমি তো বললাম যে পরের মাসে নির্বাচন দেওয়া সম্ভব ছিল। আপনি এই নির্বাচনটা কতটুকু নিরপেক্ষ হবে? যিনি নির্বাচনের প্রার্থী তিনি এখন সেই পদে বসে, আমার কাছে গতকালকে একজন অভিযোগ করেছে যে একটা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী তিনি ইতোমধ্যে প্রায় 750 কোটি টাকা বরাদ্দ দিয়েছে তার কাছে যারা আসছে তাদের কাছে। একটা লোক 750 কোটি টাকা এখান থেকে বসে এই পদে বসে বরাদ্দ দিয়েছে, আর আরেকটা লোক তার প্রার্থী হবে, এই দুজনকে সমান ভোট পাবে, সমান সুবিধা পাবে? কোনোভাবেই না। আপনি কিভাবে এটাকে নিরপেক্ষ নির্বাচন বলতে পারবেন? তখন লেভেল প্লেইং ফিল্ড কিভাবে বলতে পারবেন? বিএনপি তো ওই যে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার একটা প্রক্রিয়া, প্রশ্নবিদ্ধ করার একটা প্রক্রিয়া, এক দলকে একজনকে বিজয় করার প্রক্রিয়া, এই প্রক্রিয়া শুরু করেছে ওই ব্যক্তিকে সেখানে বসে। এটা তো দরকার ছিল না। চাইলে 3 মাসের মধ্যে 2 মাসের মধ্যে অথবা ওই পর্যন্ত অপেক্ষা করতে পারতো বিএনপি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনাদের এখন থেকে আপত্তি এই যখন এইরকম জায়গা আছে, নিঃসন্দেহে এখানে আপত্তি থাকবে। আপত্তি ছাড়া তো উপায় নেই। এরপরে আমি একটা বিষয় বলি, গণভোটের এই রায়টা যদি মানা না হয়, গণভোটের প্রতি বাংলাদেশের মানুষের কোনো আস্থা থাকবে না। যখনই কোনো প্রয়োজনে এই যে গণভোট আবার ফিরে আসলো, 5ম সংশোধনীর এই রায়ের মাধ্যমে দিয়ে নতুন করে আবার গণভোট ফিরে আসলো, এই গণভোটের কোনো আস্থা বাংলাদেশের মানুষের মধ্যে থাকবে না। তারা বুঝবেই যে এটা একটা প্রতারণার পদ্ধতি, এটার আসলে কোনো কার্যকারিতা নাই। সুতরাং আপনি যদি মনে করেন দেশে গণতন্ত্রের প্রক্রিয়া ফিরে আসতেছেন, এবং আমি মনে করি এবং আমি বিশ্বাস করি, এবং এটা আমার দৃঢ় বিশ্বাস, বিএনপি আজকে যে অবস্থানে আছে
এই অবস্থানে থাকতে পারবে না। জি, বিএনপি সংস্কারের পথে আসতে হবে এবং আসবে। আকবর হোসেন, বিএনপি সংস্কারের পথে আসতে হবে এবং আসবে, এবং সেই সাথে একদলীয় শাসনের অভিযোগ। আপনি বলছিলেন যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, মানে শুনতে হয়তো খারাপ শোনাবে, এরকম আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমরা আগের পার্লামেন্টগুলোতেও দেখেছি। একটা দল বিরোধী দলে ছিল, একটা দল সরকারি দলে ছিল, কেউ হাসি ঠাট্টা করে আমরা আর মামুরা বলতো। বিষয়টা সেরকম, মানে পরস্পরের বিরুদ্ধে বলবে, প্রয়োজনে রাজপথে যাবে, কিন্তু এজেন্ডা সেম না, ওরকম না। কারণ হচ্ছে আমি আন্ডারস্ট্যান্ডিং বলতে বোঝাতে চেয়েছি যে এটা একটা ব্রডার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, বৃহত্তর স্বার্থে। হ্যাঁ, বৃহত্তর স্বার্থে। এবং দেখুন, জাতীয় পার্টির কোনো কিছু হলে সমস্যা, তারা বলতো যে এটা প্রধানমন্ত্রী সমাধান করবেন, শেখ হাসিনা। তাদের যা কিছু হতো, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, দেখাও সব করতেন শেখ হাসিনা করতেন। জামায়াতে ইসলামের আমির কি হবে, এটা কি তারেক রহমান নির্ধারণ করছেন? জামায়াতে ইসলামে কাদেরকে এমপি হিসেবে নমিনেশন দিবেন, এটা কি বিএনপি নির্ধারণ করে দেয়? দেয় না তো। জামায়াতে ইসলামের কর্মপদ্ধতি কি হবে, এটা কি বিএনপি নির্ধারণ করে দেয়, তারেক রহমান নির্ধারণ করে দেয়? তাহলে তো আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে যেভাবে মেলানো যায়, বিএনপি এবং জামায়াতকে সেভাবে মেলানো যাবে না। আমি বলছি ব্রডার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে। আর দ্বিতীয় কথা, একদলীয় শাসনের কথা যেটা বলছেন, মানে আমার কাছে মানে অনেক সময় কিছু ব্যাপার থাকে কি জানেন, যে আমরা অনেকটা হ্যাংওভার আমাদের কাটে না, যে কিছু শব্দের প্রতি আমরা এত বেশি আমাদের পরিচয় হয়ে যায় যে আমরা আওয়ামী লীগ আমলে একদলীয় শাসন ব্যবস্থা এই কথাটা এত বেশি শুনেছি যে ওই হ্যাংওভারটা এখন অনেকের কাটছে না। আমার ধারণা জামায়াত ইসলামেরও ওই হ্যাংওভারটা কাটছে না, যে ওই শব্দটা থেকে বেরিয়ে আসতে পারছেন না। বাংলাদেশ কেন একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাবে আবার? কারণ আপনি সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা যদি 5 বছর পর পর নির্বাচন করতে পারি, আমি তো বললাম যে আমাদের সবচেয়ে টেকসই সংস্কার হবে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের পুনঃপ্রবর্তন, এবং 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই দুটো করতে পারলে বাংলাদেশ তো একদলীয় শাসন ব্যবস্থার দিকে ফিরে যাওয়ার মতো কোনো সুযোগ আমি দেখি না। সরকার কি বা ট্রেজারি বেঞ্চ কি বলেছে যে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চায় না, কিংবা 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না? এটাতে কি বিএনপির আপত্তি আছে এখন? নাই তো। নাই। তো তাহলে আমি এই দুইটা বেসিক জায়গায় দেখি। আমি আবারও বলি, আমরা অনেক সংস্কারের কথা বলছি, বাকি যে সংস্কারগুলো আছে এগুলো হবে কি থ্রু প্র্যাকটিস, থ্রু অ্যাকাউন্টেবিলিটি। ওইটা আপনি সংসদে একটা নির্ধারণ করে দেবেন আর এটা হয়ে যাবে। ধরুন একই ব্যক্তি যদি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী না হন, সো হোয়াট, ডাজ ইট রিয়েলি মেক এনি সেন্স? আমার কাছে এটার কোনো অর্থ মিন করে না। হ্যাঁ, সোনিয়া গান্ধী দলের প্রধান ছিলেন, মনমোহন সিং দলের আলাদা ব্যক্তি ছিলেন, কিন্তু সরকার চলতো সোনিয়া গান্ধীর ইশারায়, এটা সবাই জানে। জি, অনেক ধন্যবাদ আকবর হোসেন, ধন্যবাদ সালাউদ্দিন আইয়ুব এমপি, ধন্যবাদ ডক্টর নাহিন আই খান। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদ থাকুন।